মেঘা, শুনছিস? আলিফ ভাইয়া বিয়ে করে নতুন বউ ঘরে তুলে এনেছে। পেছন থেকে আয়েশার কথাটি কর্ণপাত হতেই হাত থেকে কাচের গ্লাসটা ফ্লোরে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে রইল পাথরের ন্যায়। আয়েশার ধাক্কাতে হুঁশ ফিরল মেঘার। হুঁশ ফিরতে এক দৌড়। পেছন থেকে আয়েশা ডেকে বলল, মেঘা, এভাবে কোথায় যাচ্ছিস? ভাত চুলায় বসিয়ে চাচি জানলে তোকে আস্ত রাখবে না। মেঘা কোনো কথা না শুনে হন্যে দৌড়াতে লাগলো। সিঁড়ি ডিঙিয়ে গেট পেরিয়ে মাঝ রাস্তায় আসতেই কারোর সাথে ধাক্কা লাগলো। মেঘা চোখ তুলে তাকিয়ে দেখলো সেটা আর কেউ না, আলিফ। আলিফ মেঘাকে দেখে ভ্রু কুঁচকে ফেললো, তারপর ভারী কণ্ঠে বলে উঠল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস মেঘ? মেঘা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এসব কি শুনছি আলিফ ভাই? কি শুনেছিস? তুমি নাকি বিয়ে করেছো? আলিফ বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ঠিকই শুনেছিস। আর কোনো প্রশ্ন আছে? এবার রাস্তা থেকে সরে দাঁড়া। আলিফের এমন স্বাভাবিক সংকোচহীন ভাবে কথা বলা দেখে মেঘা ভীষণ অবাক হলো। সাথে রাস্তায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। আলিফ মেঘার পাশ কেটে চলে যেতে নিলে মেঘা কান্না ভেজে কণ্ঠে বলে উঠল, আমার সাথে তাহলে এমন কেন করলে আলিফ ভাই? কেন স্বপ্ন দেখালে? আমার কি অপরাধ ছিল বলতে পারবে? আলিফ বিরক্ত সুরে বলল, ওহ কাম অন মেঘা, এখনকার জেনারেশন এটা অহরহ ঘটছে। জাস্ট ফান, সেটা তুই সিরিয়াসলি নিয়েছিস? আরে দেখ, তোকে আমি কখনো ভালোবাসিনি, এসব ভুলে যা। আর তিশার সাথে তোর যায় না, বুঝেছিস? এটুকু বলতেই মেঘা রেগে বলে উঠল, ব্যাস, বুঝেছি। তাহলে শুনেন মিস্টার আলিফ, আপনার কাছে যেটা জাস্ট ফান সেটা আমার কাছে অনেক কিছু। আপনি মানুষের আবেগ নিয়ে খেলেন এবং খেলতে পছন্দ করেন। মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। এতটা সেলফিশ কি করে হতে পারলেন আপনি? ভালো থাকবেন। এই বলে মেঘা দৌড়ে সেখান থেকে চলে গেল। আলিফ মেঘার কথা শুনে তাচ্ছিল্য হেসে জায়গা প্রস্থান করলো। মেঘা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসতেই মনের ভিতর ভয় ঢুকে গেল। কেননা চুলায় ভাত বসিয়ে দিয়ে এসেছে। চাচির মুখে শুনলো আজ নাকি বাসায় মেহমান আসবে, তাই আজকে রান্নার দায়িত্ব মেঘার কাঁধেই পড়েছে। যে জন্য আজ কলেজে যাওয়া হয়নি। মেঘার বাবা মা কেউ বেঁচে নেই, এক সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়। মেঘারা দুই বোন, বোনদের মধ্যে মেঘা বড়। মেঘার ছোট বোন মাটি স্কুলে পড়ে ক্লাস 10-এ। মা বাবা মারা যাওয়ার পর মেঘার ছোট বোনের দায়িত্ব নেন মেঘার মেজো চাচা। সেই থেকে চাচা চাচির সঙ্গে থাকে মেঘা, অবহেলায় অযত্নে। এসব ভাবতে ভাবতে গেট পেরিয়ে উঠোনে আসতেই মেঘার চাচি রহিমা বেগমের কর্কশ গলার কণ্ঠস্বর শুনতে পায়। কোথায় গিয়েছিলি? মেঘা ভয়ে ভয়ে বলল, আসলে মাটি এখনো আসছে না, তাই একটু এগিয়ে গিয়ে দেখলাম আসছে কিনা। রহিমা বেগম ঝাড়ি মেরে বলে উঠল, চুলায় ভাত বসিয়ে নাটক করতে গেছিলি? এই বলে চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আজকে পোড়া ভাত তোকে খাওয়াবো। মেঘার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে আর ঠোঁট কামড়ে সব ব্যথা হজম করছে। উপর থেকে মেঘার চাচা ছুটে এলো। ছুটে এসে রহিমা বেগমের হাত থেকে মেঘাকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল, ওকে মারছো কেন রাহিমা? কি করছো এসব তুমি? মারবো না তো আদর করব? তোমার আদরের ভাগ্নি ভাত পুড়িয়ে ফেলেছে। বলেছিলাম ওদের লেখাপড়া করিও না। খাচ্ছে দাচ্ছে কাপড় চোপড় সব কিছুই আমাদেরতে দিতে হচ্ছে, তবে কাজের বেলা এত ঠন কেন? বাদ দাও তো আজকে এসব। প্রতিদিন আর তোমার চেঁচামেচি ভালো লাগে না। আজকে বড় ভাইজান আসবে শহর থেকে, তাদের জন্য ঘর দুয়ার পরিষ্কার করে রাখো। রহিমা বেগম বলে উঠল, ভাই ভাবির সাথে কে কে আসছে গো? ভাইজান ভাবি, তাদের বড় ছেলে মেহমিদ আর ছোট ছেলে মাহিদ। আচ্ছা, এতদিন নিশ্চয়ই ওরা অনেক বড় হয়ে গেছে। মেহেদি মেয়ে এর ছবি দেখেছিলাম আয়েশার ফোনে, কি সুন্দর হয়েছে, একদম ভাবির মতন। এদিকে মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তার মানে আজকে তাদের বড় জ্যাঠা আসছে। কখনো দেখেনি মেঘা, শুনেছে চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে সেখানে থাকতে হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল মেঘা। চাচির ঝাড়িতে আবারও ধ্যান কাটলো মেঘার। এখানে খাম্বার মতন দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ভাত বসা আর 4টা রুম পরিষ্কার করে রাখবি। আর শোন, মেহমান আসতে আসতে সন্ধ্যা নামবে, ভুলেও ঘর থেকে বাইরে আসবি না। মেঘা মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। তারপর মেঘা সবগুলো কাজ শেষ করে ঘরে গেল। গিয়ে দেখলো মাটি সবেমাত্র স্কুল থেকে এসে গোসল শেষ করে পড়তে বসলো। মেঘাকে দেখে মাটি গিয়ে জড়িয়ে ধরলো। জানিস আপু আজ কি হয়েছে স্কুলে? পরে শুনবো, এখন গোসল করবো ছাড়। আর একটু পর সন্ধ্যা নামবে, ঘর থেকে বের হবি না আমার অনুমতি ছাড়া। ও মা, কেন? আজকে ঘরে বসে কি অনশন করব? ফাজলামো ছাড় আর আমার কথা শোন। মার খেতে না চাইলে
আজকে বড় জেঠু আসবে বুঝেছিস, সেজন্য বাইরে যেতে মানা। আচ্ছা, এই কাহিনী। এই জন্যই তো আয়েশা এত সাজুগুজু করছে। কিন্তু চাচির কথা কে মানে? তুমি ভয় পাও বলে? দেখো আমি কি করি। মেঘা রেগে বলে উঠল। দেখ মাটি, বিচ্ছুমি করবি না একদম। ওদের সামনে যাবি না, ব্যাস কথা দে আমায়। আচ্ছা, যাব না। মেঘা মুচকি এসে গোসল করতে চলে গেল। সন্ধ্যা নামতে একটা কালো রঙের গাড়ি এসে পুরনো জমিদার আমলের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা নামলেন। একটু পর শার্টের হাতাগুটি একজন সুদর্শন পুরুষ নামলো। রহিমা বেগম তাদের সাদরে গ্রহণ করলেন। রহিমা বেগম বললেন, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। এসো, ভিতরে এসো। আনোয়ার হোসেন বললেন। এটাই আমাদের মেহমিদ। বাহ, ভীষণ লম্বা আর হ্যান্ডসাম হয়েছে তো। মেহমিদ বাড়ির চারপাশটা ভালো মতো দেখে বলল। জানো চাচ্ছ, এই বাড়িটা আর তোমাদের কত মিস করেছে। তখনই আয়েশা দৌড়ে এসে মেহমিদকে জড়িয়ে ধরতে নিলে মেহমিদ সরে যায়। মেহমিদ বলল, আয়শা, আমার লাগেজটা উপরে নিয়ে আয়। এই বলে হনহন করে উপরে চলে গেল। এদিকে আয়েশা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। রাহিমা বেগম বললেন। মাহিদ আসলো না ভাবি? মিসেস শায়লা বেগম বললেন। মাহিদা তো খালি বাদামি, বন্ধুদের নিয়ে ট্যুরে গেছে, কাল সকালে চলে আসবে। ও আচ্ছা। সন্ধ্যা কেটে আস্তে আস্তে পুরো গ্রাম আধার ঘনিয়ে এলো। রাতে সবাই উঠানে বসে গল্পগুজব করছে। তখনই উপরের ঘর থেকে জোরে জোরে পড়ার আওয়াজ শোনা গেল। মেহমিদ কপাল কুঁচকে উপরে তাকালো। শায়লা বেগম বলল, কে পড়ছে ওভাবে? বাসায় আর কেউ আছে নাকি? রাহিমা বেগম বেশ বিরক্ত হলো। কোনো রকম ঠোঁটে হাসি এনে বলে উঠল, আয়েশা পড়ছে হয়তো, দাঁড়াও দেখে আসছি। এই বলে উপরে চলে গেল। মেঘা বইয়ের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে ভাবছে, আলিফ কিভাবে তার সাথে এত বড় প্রতারণা করলো। তিশা মেয়েটার সাথে নাকি আমার চায় না। একদিন এমনভাবে নিজেকে পরিবর্তন করব যা দেখে আলিফ একদিন ভীষণভাবে আফসোস করবে। সেদিন শত খুঁজেও মেঘাকে আর পাবে না। এসব ভাবতে ভাবতে ধ্যান কাটলো। মাটির জোরে জোরে পড়ায় মেঘা ভ্রু কুচকে বলে উঠল, কি শুরু করেছিস মাটি? আমি না তোকে বারণ করেছি কোনো রকম ঝামেলা করবি না? কেন শুনিস না আমার কথা বলতো? মাটি বলে উঠল, রাখো তোমার কথা। অযথা আমাদের ঘরে বন্দি করে রেখেছে। দুটো জলজন্ত মানুষকে কয়দিন লুকিয়ে রাখবে? এটাও সম্ভব? একই বাড়িতে একই ছাদের তলায়। সেটা পরেটা পরে দেখা যাবে। এবার চুপ কর, নয়তো আজ খাবার পরে পাবো না আর। এমনিতেই আমার মন আজকে ভালো নেই, আর কোনো ঝামেলা করিস না। পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আজ খাবার পাবো না। ঘর থেকে বের হতে না পারলে খাবো কি? আর আমি জানি আমার মন কেন ভালো না। আলিফের বিয়ে হয়ে গেছে শুনেছি। ওর বোন তো আজকে আমাকে ঠেস দিয়ে কথা বললো। আমি তোমাকে আগেই বলেছিলাম এই আলিফ ভাই আর ক্যারেক্টারলেস। শোনোনি তো আমার কথা? থামবি তুই? মেঘার কথা শেষ না হতে ধাম করে দরজা খুলে ভেতরে রাহিমা বেগম প্রবেশ করলেন। কপট রাগ দেখিয়ে বললেন, এই যে মেয়ে, তুমি তো পড়তে পড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাচ্ছ। পেটে খাবার না গেলে গলা বের হবে তখন। মাটি মুখ ভেঙচি কেটে বলে উঠল, এই আরিফা জামান মাটি আপনাকে ভয় পায় না চাচি। নিচে গিয়ে বড় জ্যাঠাকে বলে দেব আপনি আমাদের অত্যাচার করেছেন। রাহিমা বেগম তাচ্ছিল্য হেসে বলল, জীবনে বড় জেঠাকে চোখে দেখেছিস? তোর মা তোর বাপকে ফুসলিয়ে ফাসলিয়ে পালিয়ে বিয়ে করেছি, তবে থেকে এই বাড়ির দরজা তোদের জন্য বন্ধ ছিল। সে দুঃখে তোদের বড় জেঠু তোদের বাপ সাথে কথা বলেনি, চাকরির সুবাদে চলে শহরে। তবে তো তোদের খোঁজ খবরও নেয়নি। আর তোর মেজো জেঠা, যার উপরে পড়ে খাচ্ছিস, একটু একটু খোঁজ খবর রাখতো বিধায় তোর বাপ মা মরার খবর শুনে দয়া করে আশ্রয় দিয়েছে। এখন তিরিং বিরিং করবি না, আর আশ্রয় হারাবি। ইস, বললেই হলো। এখানে আমার বাবা এবং বড় জ্যাঠার সম্পত্তির ভাগ আছে। সেই হিসেবে আমাদের বাবার সম্পত্তি আমাদের দুই বোনের হক। রাহিমা বেগম একটুকু শুনে রাগে গর্জন করে উঠলেন, কি বললি? মেয়ে যত বড় মুখ নয় তত বড় কথা। এতটুকু মেয়ে হয়ে সম্পত্তির ভাগ চাচ্ছিস? মেরে তক্তা বানিয়ে ফেলবো। এই বলে রহিমা বেগম তেড়ে গেলেন। আপুরে বাঁচা। বলে মেঘার পিছনে গিয়ে লুকালো। মেঘা দুই হাত ঢাল বানিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, চাচি ও ছোট মানুষ, ওকে মারবেন না, আমি ওকে বকে দেব। আর ও এইসব কখনোই বলবে না। এবারের মতো ওকে ছেড়ে দিন। আজ বাসায় মেহমান আসছে বলে পার পেয়ে গেলি। আর যদি ছোট মুখে বড় কথা বলতে শুনেছি, তবে এই বাড়ি থেকে বের করে দেব।
এই বলে রাহিমা বেগম চলে গেলেন। রাহিমা বেগম চলে যেতেই মাটি রাগ করে চেয়ারে বসলো। মেঘা মাটিকে পড়তে বসতে বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনিতে দাঁড়াতে উঠোনে নজর গেল মেহমিদের দিকে। কালো টি শার্ট পরা, কপালে চিন্তার ভাঁজ নিয়ে ল্যাপটপে কি যেন করছে, আর একটু পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছে। এদিকে মেহমিদ উপরে ব্যালকনির দিকে তাকাতেই খোলা চুলে সাধারণ একটা শাড়ি পরিহিতা মেয়েকে দেখতে পেল, কিন্তু মুখ স্পষ্ট দেখার আগে মেয়েটা ব্যালকনি থেকে দৌড়ে ঘরে চলে গেল। সাথে সাথে মেহমিদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, তবে কি আর কেউ আছে এই বাসায়? মেঘা কোনো রকম দৌড়ে ঘরে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। কে বলল তাকে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে? ওটা মেহমিদ নাকি মাহিদ বুঝতে পারল না, আর এত কিছু তার বোঝার দরকারও নেই। এই ভেবে মাটিকে ডেকে দরজায় খিল এঁটে মাটিকে ঘুমাতে বলে মেঘা শুয়ে পড়ল। নিচে সবাই খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেল। মেহমিদ খাবার টেবিলে বসে বারবার উপরে তাকাতে দেখে আয়েশা বলল, কিছু লাগবে মেহমিদ ভাই? মেহমিদ নাসূচক মাথা নেড়ে ঘরে চলে গেল। মাঝরাতে মাটির ঝাঁকুনিতে মেঘার ঘুম কেটে গেল। বিরক্ত হয়ে বলল, কিছু বলবি আরু? মাটি নাক সিটকে বলে উঠল, আরও বলবা না তো? আমার একটা সুন্দর নাম আছে, আরিফা জামান মাটি। মেঘা কপাল কুঁচকে বলে উঠল, মাঝরাতে তোর নাম শোনার জন্য ডেকেছিস, এখন দয়া করে বলবি কি জন্য ডেকেছিস? জানোই তো আমি সব সহ্য করতে পারলেও খিদা সহ্য করতে পারি না। আমার খিদায় ঘুম আসছে না আপু। সাথে সাথে মেঘা ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে উঠল, আমায় আগে বলবি না? আচ্ছা তুই একটু বস, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। আপু আলোটা জ্বালাই। একদমই না, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি মোমবাতি জ্বালিয়ে নিচ থেকে খাবার নিয়ে আসছি, তুই ততক্ষণ চার্জার লাইটটা জ্বালিয়ে বসে থাক। ঠিক আছে আপু, তুমি সাবধানে যেও। দেখো বাতাসে যেন মোমবাতিটা না নিভে, তুমি তো আবার অন্ধকার ভয় পাও। মেঘা মুচকি এসে শাড়ি ঠিক করে মোমবাতি হাতে নিয়ে নিচে চলে গেল। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামার সময় আশপাশটা ভালো মতো দেখে নিল মেঘা। বাতাসে খোপা করা চুলগুলো খুলে পিঠ ছড়িয়ে কোমরে পড়ল। আজ পর্যন্ত মেঘার খোলা চুল দেখেনি আলিফ। সবসময় এই মেঘা মাথায় ওড়না দিয়ে থাকতো, কখনো হাত ধরতে আসলে লজ্জায় দৌড়ে পালাতো। তাই হয়তো আলিফ তাকে খ্যাত ভেবে দূরে সরিয়ে দিল। এসব ভেবে টেবিলে মোমবাতি রেখে চুলগুলো খোপা করে বেঁধে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে একটা প্লেটে সাজিয়ে টেবিলে রেখে হাতে মোমবাতি উঠাতেই মেঘা লবণ আনেনি ভেবে আবার রান্নাঘরে গেল। তাড়াতাড়ি করে লবণ হাতে ফিরে এসে মোমবাতি আর প্লেট নিয়ে ঘুরতেই কারো বুকের সাথে ধাম করে বাড়ি লাগলো। আচমকা এমন হওয়াতে মেঘার গলা শুকিয়ে গেল। ফট করে উপরে তাকাতে এত কাছাকাছি মেহমিদকে দেখে মেঘার চোখ বড় বড় হয়ে গেল। এদিকে মেহমিদ ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। রান্নাঘরের দিকে আওয়াজ শুনে দেখতে এলো। এসে সন্ধ্যার সেই মেয়েটিকে দেখে থমকে গেল। মেঘা এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল, আর মেহমিদ মেঘার যাওয়ার পানে তাকিয়ে রইল। একটু পর মেহমিদের ধ্যান কাটলে মনে মনে বলতে লাগলো, যতদূর যাও পাখি, দেখা হবে ফের। পালি বেরোবার কয়দিন? সকাল হতেই দরজার তীব্র করাঘাতে ঘুম ভাঙল মেঘার। চোখ মুখ কুচকে বলে উঠল, কে? খুলছি, দাঁড়াও দরজা। দরজার ওপাশ থেকে আয়েশা বলে উঠল। তাড়াতাড়ি উঠ মেঘা, আজ তোকে আম্মা মেরেই ফেলবে। সাথে সাথে মেঘার চোখের ঘুম উধাও হয়ে গেল। তড়িৎ গতিতে ছুটে গিয়ে দরজা খুলল। মেঘা কাপা কাপা কণ্ঠে বলল, কি হয়েছে আয়েশা? আমি কখন কি করলাম? আয়েশা বলল, আম্মা বারণ করেছিল না ওদের সাথে দেখা করতে? মেহমুদ ভাই দেখলি কিভাবে তোকে? এখন সকাল হতেই জ্যাঠার জেঠি আর মেহমুদ ভাইয়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হলো মায়ের। মেঘার কাল রাতের কথা মনে পড়তে চোখ বড় বড় করে ফেললো, আর মনে মনে ভাবতে লাগলো, ওটা মেহমিদ ভাই ছিল, শুনেছি ওনার পড়াশোনা শেষ। আর কিছু ভাবার আগে আয়েশা মেঘাকে ধাক্কা মারলো। আচমকা ধাক্কায় মেঘার হুঁশ আসলে আয়েশা বলে উঠল, কি জিজ্ঞেস করেছি তোকে? মেঘা খানিকটা বিরক্ত সুরে বলে উঠল, একই বাড়িতে একই ছাদের তলায় লুকিয়ে থাকা আদেও কি সম্ভব? সেটা আজ না হয় কাল সামনে আসবেই। জানি না চাচির মাথায় কি ভূত চাপলো, কি আমাদের অপরাধ যে আমাদের সাথে এমন করছে। আয়েশা ভ্রু কুচকে বলে উঠল, বুঝেছি মেঘা, তুই আজকাল বেশি বার বেড়ে গেছিস। ভাগ্যিস সামনে এখন মা নেই, তাহলে তোকে এখন আস্ত রাখতো না। আর চিন্তা করিস না, সামনের সপ্তাহে আমার বড় বোন বাসায় আসছে। যখন আগের মতো থাকবি তখন সব নীতি কথা তোর বের হয়ে যাবে। আর শোন, তোদের নিচে ডাকছে, মাটিকে জাগিয়ে নিচে চলে আয়। এই বলে আয়েশা চলে গেল। আয়েশা চলে যেতেই মেঘা বিছানায় ধপ করে বসলো। এখন ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, এখন আর লুকিয়ে চোরের মতন থাকতে হবে না ভেবেই মেঘা বড় একটা নিঃশ্বাস ছাড়লো। ঘুমন্ত মাটির মুখের দিকে তাকিয়ে বেশ মায়া হলো মেঘার। খুব ছোট থাকতে মা বাবাকে হারিয়ে মেয়েটা বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। মাটি কারো বকা সহ্য করতে পারে না, কেউ বকাঝকা করলে তার সাথে জীবনেও কথা বলবে না। এইসব ভেবে মাটিকে ঝাঁকিয়ে ডাকতে লাগলো মেঘা, আরো উঠ, উঠে ফ্রেশ হয়ে নিচে যা, নিচে যেতে হবে তো।
মাটি ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, উফ আপু, আমি আরেকটু ঘুমাবো, বিরক্ত করো না তো, আর নিচে যাওয়া মানা। মেঘা এবার বিরক্ত হয়ে বলে উঠল, এই মাটি উঠতো, নিচে জ্যাঠা জেঠি ডাকছে, চল তাড়াতাড়ি। সাথে সাথে মাটি ধরফড়িয়ে উঠে বসলো আর বলতে লাগলো, সত্যি আমরা নিচে যাব? ওদের সাথে দেখা করব, চলো চলো। এই বলে মাটি দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘা ড্রয়ার থেকে ভালো একটা 3 পিস খুঁজে নিল পরার জন্য। শাড়ি পরে তো আর যাওয়া যাবে না। মাটি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। সেই ফাঁকে মেঘা ফ্রেশ হতে গেল। এদিকে উঠানে বসে রাহিমা বেগম সবজি কুটছে। মেহমিদের মা শায়লা বেগম মেহমিদের বাবা মোশাররফ হোসেনকে চা দিচ্ছে। শায়লা বেগম রাহিমার উদ্দেশ্যে বলে উঠল, এই বাড়িতে দুটো মেয়ে আছে, তারা আর কেউ না, আমাদেরই আপনজন। অথচ আমরাই জানি না। আমাদেরকে বললি না কেন রাহিমা? রাহিমা বেগম মনে মনে ভীষণ বিরক্ত আর বলতে লাগলো, এই হতচ্ছাড়া কখন এদের সামনে চলে আসলো কে জানে। এখন আমাকে 101টা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। রাহিমা বেগম আমতা আমতা করে বলল, মানে ভাবি, কিভাবে তোমাদের বলবো ভেবে পাইনি। ওদের কথা শুনে তোমরা কি রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আর ভাইজান তো শাহিনের প্রতি খুব রেগেছিল, ওদের মানবে কি না সেটা ভেবে মনে ভয় হয়েছিল, তাই ওদের কথা তোমাদের বলা হয়নি। মেহমিদের বাবা মোশাররফ হোসেন বললেন, এটা তুমি কি বললে রহিমা? আমাদের তো তুমি চিনোই। আমার ছোট ভাই শাহিন একসময় অন্যায় করলেও ও করেছে, সেই হিসেবে ওকে আমি কবেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আফসোস, ওর মারার খবর শুনে আসতে পারিনি, কেননা আমি তখন বিজনেসের কাজে দেশের বাইরে ছিলাম। কিন্তু ওর যে দুটো মেয়ে আছে জানতাম না, জানলে এখানে রাখতাম না। পারলে আমার জীবন দিয়েও ওদের জন্য যা যা করা লাগতো করতাম। রাহিমা বেগম ভেতরে জ্বলে উঠলেন আর মনে মনে বলতে লাগলেন, আমি জানি তো, তাই তো তোমাদের জানাইনি। আমি আজকেই ওদের আমার বোনের বাড়ি পাঠিয়ে দিতাম, কিন্তু আগে ওই মেয়েটা দ্বারা তোর ব্যবস্থা আমি করছি। রাহিমা বেগম মুখে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, যাক আলহামদুলিল্লাহ, তবে আর কি, এখন আমি চিন্তামুক্ত হলাম। মেহমিদ মর্নিং ওয়াক শেষ করে উঠানে চেয়ারে বসলো। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মেহমিদ শায়লা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, আয়শাকে বলো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিতে। তখনই উপরের দিকে দৃষ্টি গেল মেহমিদের। দেখলো মাটি দৌড়ে দৌড়ে আসছে আর পিছনে মেঘা বলছে, মাটি দৌড়বি না বলছি, পড়ে যাবি। মাটি দৌড়ে গিয়ে মোশাররফ হোসেনের সামনে গিয়ে বলল, জেঠু আসসালামু আলাইকুম, আমি আরিফা জামান মাটি। মাটির এমন চঞ্চলতায় মোশাররফ হোসেন হেসে ফেললেন, বললেন, এসো আমার কাছে, এসো বসো। মাটি মুচকি এসে মোশাররফ হোসেনের পাশে গিয়ে বসলো। মোশাররফ হোসেন বললেন, তুমি হয়েছো আমার মায়ের মতো। মাটি ফিক করে হেসে দিয়ে বলল, আমার বাবাও বলতো আমি নাকি দাদির মতো হয়েছি। আচ্ছা জেঠু, দাদি কেমন ছিলেন? আমি তো দেখিনি। মোশাররফ হোসেন বললেন, তোমার মতোই মিষ্টি, চঞ্চল আর মিশুক প্রকৃতির। ততক্ষণে মেঘা সবার সামনে উপস্থিত। মেঘা সবার সামনে এসে সকলকে সালাম দিল। মোশাররফ হোসেন আর শায়লা বেগম তাকে কাছে ডাকলেন। মেঘা শায়লা বেগমের পাশে বসলো। শায়লা বেগম মাশাল্লাহ বলে গলা থেকে চেন খুলে মেঘাকে পরিয়ে দিল। মেঘা তো পুরোই অবাক। এদিকে রাহিমা বেগমের গা জ্বলে উঠল মেঘাকে স্বর্ণের চেন পরিয়ে দিল বলে। মেঘা আমতা আমতা করে বলে উঠল, জেঠিমণি, এটা আমি মানে এটা তো অনেক দামি চেন, আমি এটা নিতে পারবো না। শায়লা বেগম, ধুর বোকামি, বড় মেয়ে হিসেবে এটা তোমার প্রাপ্য। আর আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? মাথা নাড়িয়ে সাই জানালো। মেঘার আজকে ভীষণ আনন্দ লাগছে। খুশিতে চোখের কোণে পানি জমে গেছে। কখনো মেঘা এত আদর পায়নি এই বাসার আসার পর থেকে। শায়লা বেগম বললেন, হয়েছে, আর দুঃখ করতে হবে না। বাবা মামা মারা গিয়েছে তো কি হয়েছে, আরো 2জন মা বাবা আছে না। চলো তোমাদের পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে আমার বড় ছেলে মেহমিদ। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে এখন মাথায় ভূত চেপেছে সে পুলিশের জব করবে। কত করে বলেছি এসব না করতে। ওর বাবার এত বড় একটা ব্যবসা আছে, ওটা সামলাতে, কিন্তু কে শোনে কার কথা। মেঘা এক নজর মেহেদির দিকে তাকাতেই দেখতে পেল মেহেদি আর মাটি আড্ডার আসর জমিয়ে ফেলেছে। এতক্ষণে মেহমিদ আর মাটি গল্প করতে করতে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। মাটি মেঘা সম্পর্কে মেহমিদকে কি যেন বলতে মেহমিদ ভ্রুকুচকে মেঘার দিকে তাকালো। সাথে সাথে মেঘা থতমত খেয়ে মাটির দিকে তাকালো। শায়লা বেগম বললেন, আমার আরেক ছেলে আছে বুঝছো, নাম মাহির।
এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ওর মতো বাদর পৃথিবীতে আর একটাও খুঁজে পাবে না, বুঝেছো? শায়লা বেগমের কথায় মেঘা বিনিময়ে সামান্য মুচকি হাসলো। তখনই রহিমা বেগম বলে উঠলেন, মেঘ যা, তোর মেজো জেঠা বাজার থেকে মাছ এনেছে, এগুলো কেটে ধুয়ে আয়। মেঘ সোফা থেকে উঠতেই মেহমিদ বলল, মেঘা, রান্নাঘর থেকে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। সাথে সাথে মেঘা থমকে দাঁড়ালো। মেহমিদের সাথে কখনো কথা হয়নি। মেহমিদ যেভাবে বলল, যেমন জনমে জনমে একে অপরকে চিনে। কি সুন্দর করে তুই করে ফরমাস দিল। মেঘা কোনো রকম নিজেকে সামলে নিয়ে যাচ্ছি। বলে রান্নাঘর থেকে পানি নিয়ে এনে দিল। তখনই রাহিমা বেগম আবারও বলে উঠলেন, পানি দেওয়া শেষ, এখন দাঁড়িয়ে না থেকে কাজে যা। তখনই মেহমিদ আবারও বলে উঠল, মেঘা, দুটো বরফের টুকরো এনে দে, পানি মোটেও ঠান্ডা না। মেঘা এবার মনে মনে বলতে লাগলো। আরে ইনি তো চরম ফাজিল। বাধ্য হয়ে মেঘা গ্লাস নিয়ে বরফের টুকরো আনতে গেল। তখন মেহমিদ শায়লা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, তোমার বাদর ছিল নাকি আমাদের গ্রামের রাস্তা ভুলে গেছে। সামনের রাস্তা ঈদগাহের সামনে দাঁড়িয়ে আছে, বললো কাউকে পাঠিয়ে দিতে। মাহিদ এসব নাটক করছে, বুঝছিস? বাসার কাউকে খাটাতে এমন করছে। নিশ্চয়ই লাগেজ নিয়ে আসছে। ওকে বল ওর চালাকি আমরা ধরে ফেলেছি। যদি না চিনে তবে বল গুগল ম্যাপের সাহায্যে চলে আসতে। মেহমিদ বলল। তোমার আদরের ছেলে বলে কথা। মাটি বলল, আচ্ছা মেহমেদ ভাইয়া, তোমার ছোট ভাই যে মাহিদ, উনি কি সত্যিই ফাজিল? মেহমিদ ভ্রু উঁচু করে বলে উঠল, অনেক ফাজিল। ওর থেকে সাবধানে থেকো, তোমার মতো পিচ্চি মেয়েদেরকে বোকা বানাতে খুব ভালো পারে। মাটি মনে মনে বলতে লাগলো, আমার থেকেও ফাজিল নাকি? একবার এখানে পা রাখুক, তারপর আমি এর বোকা বানাবো। এই বলে মাটি উপরে চলে গেল। একটু পর মেঘা পানি নিয়ে আসতে মেহমিদ বলে উঠল, আমি এখন পানি খাবো না, আমার জন্য এক গ্লাস কফি নিয়ে আমার রুমে আয়। এই বলে হনহন করে মেহমিদ উপরে চলে গেল। এদিকে বোকার মতো মেঘা দাঁড়িয়েই রইল। একটু পরেই বাইক নিয়ে ফুল স্পিডে মাহিদ গেট পেরিয়ে উঠানে প্রবেশ করলো। মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে রহিমা বেগমকে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছো কাকিয়া? শরীর ভালো? কাকা কেমন আছে? রাহিমা বেগম বললেন, আর ছাড় ছাড় মাহিদ, রান্না করতে হবে। তোর কাকা উপরে আছে, যা দেখা করে আয়। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর একে একে সবার সাথে দেখা করব। এই বলে শার্টের হাতা গুটিয়ে লাগেজ নিয়ে উপরে চলে গেল মাহিদ। উপরে গিয়ে নিজের জন্য একটা রুম বাছাই করে নিজের রুমে প্রবেশ করতে যাবে, তখনই কেউ বলে উঠল, এই বেটা, এই রুমে প্রবেশ করবি না, করলে আজকে রাতেই তোর ঘাড় মটকে দেবো। সাথে সাথে মাহিদের ভ্রুচোরা কুচকে ফেললো। কার এত বড় সাহস মাহিদের সাথে মজা নেয়? মাহিদ লাগেজটা দরজার পাশে রেখে বলল, প্রেতনি ম্যাডাম, বুঝেছি, কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত, আপনার কথা আমি রাখতে পারলাম না। আমি এই মুহূর্তে এবং এক্ষুনি রুমে প্রবেশ করব। আসেন তো, দেরি কইরেন না, এখনই এসে আমার ঘাড় মটকান। এই বলে মাহিদ শার্টের বোতাম খুলতে খুলতে সিঁড়ির দিকে আসছে। মাটির দেয়ালের পেছন থেকে তা দেখে চোখ বড় বড় করে ফেললো আর মনে মনে বলতে লাগলো, এই বেটা দেখি আসলেই ঘাটতেরা, আর আমি এটাকে এসেছি বোকা বানাতে। এখন আমাকে হাতের কাছে পেলে কি করবে? নিশ্চয়ই চাটনি বানিয়ে ফেলবে। ওরে মাটি, পালা। এই বলে মাটি দিল দৌড়। জুতার আওয়াজ শুনে মাহিদ শার্টের হাতা গুটিয়ে দৌড় লাগালো। আজকে সে ধরেই ছাড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত সিঁড়ির নিচে গিয়ে পেল না। ডান দিকে গেছে নাকি বাম দিকে গেছে কিছুই আজ করতে পারলো না। অগত্যা মাহিদ দাঁড়িয়ে না থেকে উপরে চলে গেল। এদিকে মেঘা কফি বানিয়ে ভয় এবং কিছুটা সংকোচ বোধ নিয়ে মেহমিদের রুমের দরজায় নক দিল। মেহমিদ ভিতর থেকে বলে উঠল, কাম ইন। মেঘা অনুমতি পেয়ে রুমের ভেতর প্রবেশ করে টেবিলের উপর কফি রেখে বলল, মেহমিদ ভাই, আপনার কফি। আমি এখন আসি। এই বলে মেঘা চলে যেতে নিলে মেহমিদ বলে উঠল, আমাকে চলে যেতে বলেছে? মুহূর্তে মেঘা থমকে দাঁড়ালো। মেঘা বলে উঠল, আমার কাজ আছে, রান্নাঘরে গিয়ে মাছ করতে হবে। মেহমিদ বলে উঠল। সেসব নিয়ে আপনার ভাবতে হবে না। হঠাৎ মেঘার বুকের ভিতরটা কেঁপে উঠল। তখন থেকে তুই করে কথা বলছে, এখন আপনি আপনি করছে। ব্যাটার মতলব তো ভালো ঠেকছে না। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এই ভেবে মেঘা ফট করে মেহমিদের দিকে তাকালো। দেখা মাত্রই শাওয়ার নিয়ে কালো টি শার্ট পরে বিছানায় বসে আছে। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে টাওয়েল নিয়ে চুল মুছছে। মেঘা তো পুরো হা হয়ে দেখছে। মেহমিদ ভ্রু কুচকে ফোন টিপছিল। মেঘার দিকে তাকাতে মেঘা এভাবে হা করে তাকিয়ে আছে দেখে মেহমিদ ঠোঁট কামড়ে মুচকি হাসলো। মেঘা মুগ্ধ হয়ে দেখছে। পর মুহূর্তেই বুঝতে পারলো মেঘা হা করে তাকিয়ে আছে। থতমত খেয়ে চলে যেতে নিলে মেহমিদ বলে উঠল, বসেন ম্যাডাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। মেঘা খাটের এক পাশে বসে বলে উঠল, জি মেহমিদ ভাইয়া, বলেন। কোন ক্লাস? ইন্টার সেকেন্ড ইয়ার। তো গ্রুপ চেঞ্জ কেন? আপনি জানতেন আমি সায়েন্সে ছিলাম? জি,
এখন বলেন আর্টসে চলে আসলেন কেন? আসলে সায়েন্স নিয়ে পড়তে হলে গ্রুপিং সাবজেক্ট নিয়ে ও প্রাইভেট পড়া লাগে। পড়াশোনার একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, টাকা পয়সার একটু ব্যাপার আছে। কিন্তু এত কাজের চাপে পড়ার সময়ই পাই না, ঠিকমতো কলেজে যেতে পারি না, তাই গ্রুপ চেঞ্জ করে ফেলেছি। বুঝতে পেরেছে। কিন্তু আর্টস থেকে প্লাস তোলাটা কিন্তু কঠিন। আপনি যে গ্রুপ নিয়ে পড়াশোনা করেন না কেন, ভালো মতো পড়াশোনা করতে হবে, নয়তো ভালো রেজাল্ট করতে পারবেন না। আর আপনি এত বলদ কেন শুনি? মেঘার এতক্ষণ সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু লাস্টের কথায় মেঘা চোখ তুলে তাকালো। মেঘা বলল, আমি আবার কি করলাম? এই যে আপনি কাকে আর এত সব সহ্য করেন? মেঘা অবাক হয়ে বলল, আপনি এত কিছু কিভাবে জানেন? কালকে আপনার লুকিয়ে খাবার নিয়ে যাওয়ার পরই বুঝছে, মাঝে বলার পর সব ক্লিয়ার হলো। মেঘা কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। মেহমিদ বলে উঠল, শুধু দীর্ঘশ্বাস নয়, প্রতিবাদও করতে হয়। কালকে সকালে আমার সাথে দেখা করবে, বুঝছিস? মেঘার গলা শুকিয়ে গেল। মেঘা বলে উঠল, হ্যাঁ, কেন? ফাইটিং শেখাবো। হ্যাঁ নয় হ্যাঁ। ওরে বাবা, আমি পারবো না। বলেই অসহায় ফেস বানিয়ে মেহমিদের দিকে তাকালো। মেহমিদ ভ্রু কুচকে বলে উঠল, না, আসলে রুম থেকে তুলে নিয়ে আসবো, এখন আমার রুম থেকে যেতে পারেন। বলেই ল্যাপটপ নিয়ে বসে পড়ল। এদিকে মেঘার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি, মেঘা একটা ঢোক গিলে চলে যেতে নিলে পেছন থেকে মেহমিদ বলে উঠল, আর খবরদার রান্নাঘরের আশেপাশে যেন না দেখি। আয়সা অলরেডি মাঝখানে শেষ করে ফেলেছে হয়তো। যদি আমার কথার অমান্য দেখি, মায়ের একটাও মাটিতে পড়বে না। যা শুনে মেঘার অন্তরাত্মা কেঁপে উঠল। বলে কি, মেঘাকে নাকি মারবে, যেন আমি ওনার বিয়ে করাবো? আমার জন্য এত দরদ কিসের তার? মেঘা বলে উঠল, আমি পারবো না, এবং আপনার একটা কথাও শুনবো না। মেহমিদ বলে উঠল, তো আমার কথার বাইরে গিয়ে দেখেন ম্যাডাম আপনি। মেঘা রেগে মেগে যেই চলে যেতে নিবে, তখনই মেহমিদের রুমে মাহিদ প্রবেশ করলো। মাহিদ রুমে প্রবেশ করে বলে উঠল, হাই ব্রো, হোয়াটস আপ? মেহমিদ বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো, কখন আসলে? এই তো। এই বলে মেঘার দিকে চোখ পড়তেই বলে উঠল, ওয়ার ইউ? মেহমিদ বলে উঠল, ও হচ্ছে মেঘা, শাহিন কাকার মেয়ে। আরেকজন আছে মাটি, তোর মতোই ফাজিল। ও আচ্ছা, তাই? শাহিন কাকার মেয়ে আছে আমরা জানি না কেন? এতদিন কই ছিল? মেহমিদ রেগে বলে উঠল। জামাইয়ের বাড়ি ছিল, হয়েছে, এখন যা। মাহিদ মজার ছলে বলে উঠল। সেই জামাইটা বুঝি তুমি? মেহমিদ রেগে বলে উঠল। যে শাট আপ মাহিদ। মাহিদ ঠোঁটে আঙ্গুল রেখে মিনমিন করে বলে উঠল, তোমার ঘর ছাড়া তো কোথাও দেখতে পেলাম না। এদিকে মেঘা এদের ঝগড়া দেখে ফিক করে হেসে দিল। মেহমিদ রেগে চিৎকার করে বলে উঠল। গেট লস্ট। সাথে সাথে মেঘা আর মাহিদ মেহমিদের ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় এসে মেঘা আর মাহিদ হেসে কুটি কুটি। মাহিদ মেঘার উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়াকে রাগাইতে আমার ভালোই লাগে বুঝছো। বাই দ্য ওয়ে, তুমি মাইন্ড করো নাই তো? আমি দুষ্টুমি করলাম। আরে না, জেঠিমণি ঠিকই বলেছিল, তুমি আসলেই একটা ফাজিল। মাহিদ হাত বাড়িয়ে দিয়ে বলল। ফ্রেন্ডস? মেঘা হ্যান্ডশেক করে বলল, স্যার। চলো নিচে যাওয়া যাক, আয়শা মাছ করতেছে, একটু মজা নিয়ে আসি। মেঘা বলে উঠল, না, আমি এখন যাব না। এখন আমি বান্ধবীর বাসায় যাব কিছু নোট নিয়ে আসতে, বুঝেছো? ওকে ঠিক আছে, বাই। এই বলে মেঘা ঘরে চলে গেল। মাহিদ সিঁড়ি ডিঙিয়ে রান্নাঘরে গেল। মাহিদ রান্নাঘরে ঢুকে গিয়ে আয়েশা ওয়াক্থু বলে একটা চেয়ার টেনে বসলো। আয়েশা রণমূর্তি ধারণ করে বলে উঠল, মাহিদ ভাই, বমি কি আমার উপরে করে দিবে নাকি? যত সব। মাহিদ দুঃখী দুঃখী ফেস করে বলল, আয়শা তুই মাছ করছিস? ছি, কি আসছে গন্ধ, ভাবলেই গা গুটিয়ে যায়। ফাজলামি করো না তো মাহিদ ভাই, জেঠিমণি ঠিকই বলে, তুমি আসলেই একটা ফাজিল। মাহিদ কপাল কুঁচকে বলে উঠল। আমার দুঃখ প্রকাশকে তুই ফাজলামি বলছিস জরিনা? তোর দুঃখে আমি ব্যথিত। তখনই মাটি পেছন থেকে বলে উঠল, আয়শা, যেহেতু উনি তোর দুঃখে ব্যথিত, তবে মনে হচ্ছে তোর বদলে উনি মাছ কেটে দিবে, তুই বরং উঠে আয়। কণ্ঠটা চিরপরিচিত হতেই ভ্রু কুঁচকে মাহিদ ফট করে মাটির দিকে তাকালো। আয়েশা রেগে বলে উঠল, তোমার বোনের কাজ চালাকি করে মেহমিদ ভাই আমাকে দিয়ে করাচ্ছে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি মাকে আজ সব বলবো। কিন্তু এদিকে কে শুনে কার কথা? মাহিদের এমন তাকানো দেখেই মাটি বুঝতে পারছে তাকে চিনে ফেলেছে। মেয়েকে একটা হাসি দিয়ে দিল দৌড়। এবার মাহিদ তাড়াতাড়ি করে শার্টের হাতা গুটিয়ে চেয়ার ফেলে দৌড় মেরে মাটির পিছু নিল। মাটি দৌড়ে এসে একটা রুমের মধ্যে দরজা লাগাতে নিলেই মাহিদ এসে এক হাত দিয়ে আটকে ফেলে। এদিকে মাটি ভয়ের চোটে, ই তোর বান্দর ইবলিশ অসভ্য,
কি বলছে নিজেই জানে না। মাহিদ রেগে এক ধাক্কা মারতে মেঝেতে পড়ে গেল মাটি, সাথে সাথে উঠে দরজার চিপায় গিয়ে লুকালো। তখনই দুটি শক্ত হাতের বেড়া জেলে নিজেকে বন্দি পেল মাটি। মাটি জোরে বলে উঠল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার দেয়ালের দুই সাইডে নিজের এমন খাম্বার মতো হাত রেখেছেন কেন? যেতে দিন বলছি। মাহিদ আফসোসের সুরে বলে উঠল। আমি তো এখন যেতে দিতে পারবো না। মাটি আমতা আমতা করে বলে উঠল, মানে কি? আসলেই মানে কি বলতো? সে আমি আসার পর থেকে আমার পেছন লেগেছো কেন বলতো? কি সমস্যা? নাউজুবিল্লাহ, কখন? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম এখন। মাহিদ রেগে বলে উঠল, আমার সাথে ইয়ার্কি করো? এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। কেন যখন রুমে ঢুকতেছিলাম তখন ভূত সেজে ভয় দেখাতে চেয়েছিলে না? আর যদি আমাকে এখন প্রথমেই দেখো তাহলে এতক্ষণ দৌড়ালে কেন? এখন কি সব বললে? ইতর বান্দর অসভ্য। এই, তোমার সাথে আমি অসভ্যতামি করছি? মাহিদের এমন বকাঝকায় মাটি কেঁদে ফেলল। মেহমেদ ভাইয়া বলল আপনি নাকি খুব ফাজিল, ছোটদের বোকা বানাতে ভালোবাসেন, তাই আমি আপনাকে বোকা বানাতে চেয়েছিলাম। আমাকে যেতে দিন, আমি আর আপনার সামনেই আসবো না। কান্নার মাঝে হেঁচকি তুলে বলতে লাগলো। মাহিদ মাটির এমন বোকা বোকা কথা শুনে হাসতে ইচ্ছা হলো, কিন্তু নিজে যে সত্যি একটু ঝাঁঝালো কণ্ঠে কড়া শাসন করে ফেলেছে বুঝতে পেরে মাটির সামনে থেকে সরে গেল। মাহিদ বলে উঠল, ঠিক আছে, যাও। মাটি ছাড়া পেতেই দৌড়ে চলে গেল। কিন্তু এতক্ষণ যাকে শাসন করলো সেই মেয়েটিকে মাটি? মাহিদ নিশ্চিত হয়ে বলল, হ্যাঁ, মাটিই হবে হয়তো। মাটি মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে। এভাবে কেউ কাউকে ধমক দেয়? একটু ভালো করে বললে কি হতো? মেহমেদ ভাইয়া ঠিকই বলেছিল, এর থেকে ফাজিল বজ্জাত লোক পৃথিবীতে একটিও নেই। এই বজ্জাতটার সামনেই যাব না আমি, কখনোই না, এমনকি কথাও বলবো না। বসে বসে পুকুরের পানির দিকে তাকিয়ে এক মনে এসবই ভাবছিল মাটি। মেঘার ডাকে মাটির হুঁশ ফিরল। কিরে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনিস না? এই দুপুরবেলায় পুকুর ঘাটে বসে কি করছিস তুই? একটু পর প্রাইভেটে যাওয়ার সময় তোর। এখানে বসে না থেকে যা গিয়ে রেডি হ। আর শোন, আমি জারিনদের বাসা থেকে কিছু নোট আনতে যাচ্ছি, বুঝলিস? চাচি খুঁজলে আয়েশাকে বলিস আমায় খবর দিতে। এই বলে মেঘা চলে যেতে নিলে পেছন থেকে মাটি বলে উঠল, এই আপু, আপু দাঁড়া। মেঘা কপাল কুঁচকে বলে উঠল, হ্যাঁ, কি বলবি জলদি বল। জারিনদের বাসার সাথে নাকি আরিফ ভাইদের বাসা? তো কি সমস্যা? নোট নিতে যাচ্ছিস নাকি আরিফ ভাইকে দেখতে? না মানে পরে তিশাকে আরিফ ভাইয়ের সাথে দেখতে সহ্য করতে পারবি তো? দেখ মাটি, সামনে আমার ইয়ার চেঞ্জ এক্সাম, আর কারোর নাম আমার সামনে উচ্চারণ করবি না তো। যা এখান থেকে। মাটি আর কিছু না বলে বাড়ির দিকে দৌড় দিল। মেঘা একটা লম্বা নিঃশ্বাস ফেলে জারিনদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এদিকে বাড়ির উঠানে মাটি পা দিতে রহিমা বেগম এর সামনে এসে পড়ল। রহিমা বেগম মাটিকে দেখে বলে উঠল, নবাব নন্দিনী, যে যার মতন খাচ্ছে যাচ্ছে আর টাই করে ঘুরে বেড়াচ্ছে। বলি, বাড়ির কাজ কি তোর মরামা এসে করে দিয়ে যাবে? মাটি মুখ ভেঙচি কেটে বলে উঠল, কেন? আপু তো অর্ধেক কাজ করে দিয়েই গেল। আর সরো তো দেখি, আমার প্রাইভেট আছে, এখন যেটা যেটি ঘুমাচ্ছে। এই সুযোগের অসৎ ব্যবহার করো না তো। যাও, ওদের সামনে এমন আচরণ করো দেখি, সরো সামনে থেকে। রহিমা বেগম রেগে বলে উঠল, তোরা কি অর্ধেক গিলিস এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, না হলে আর প্রাইভেট পড়ছিস, তোকে প্রাইভেটে বাড়ি থেকে এক কাপ পাও নড়বি না। দুই বোন মিলে রান্না বান্না থেকে শুরু করে সব করবি। মাটি মুখ বাঁকা করে বলে উঠল, পারবো না, আর কাজের বেলায় তো কোনো প্রশ্নই আসে না। দেখি সরো তো। এই বলে মাটি রহিমা বেগমের পাশ কেটে যেতে নিলে রহিমা বেগম রেগে মাটির চুলের মুঠি ধরে যেই থাপ্পড় মারতে যাবে অমনি মাটি চিৎকার করে বলে উঠল, ও জেঠি গো, মেরে ফেললো গো। সাথে সাথে রহিমা বেগম হকচকিয়ে গেল। সাথে সাথে মাটিকে ছেড়ে দিতে মাটি সিঁড়ির দিকে দৌড় দিল। রহিমা বেগম বলে উঠলেন, আমার বড় মেয়েটা আসুক, দাঁড়া, তারপর তোদের ব্যবস্থা করছি। মাটি দোতলায় উঠে নিচে তাকিয়ে বলে উঠল, কচু করবে। এই বলে মাটি হাসতে হাসতে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে রহিমা বেগম রাগে ফুঁসতে লাগলো। মাটি ঘরে এসে এক ঢিল দিয়ে ওড়নাটা বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর আয়নার সামনে এসে চুলগুলো খুলে নিজেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে লাগলো আর বলতে লাগলো, আজকে তো এই প্রাইভেট পড়তে যাচ্ছিস মাটি? নতুন জায়গা, নতুন টিচার, সুন্দর করে সেজে গুজে যাবি। মাটি আয়নার সামনে থেকে সরে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। গান গাইতে গাইতে রেডি হতে লাগলো। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। বুঝি ছিল পরিচয়? তেরি মেরি গাল্লা হো মাসপুর, পিছে চালিয়ে কেউ পিছে চালিয়ে।
তখনই দরজার পাশে হেলান দিয়ে মাহিদ বলে উঠল, বা বাংলা গানের মাঝে হিন্দি মিক্স, তাও আবার উল্টো পাল্টা। এই গানের সিঙ্গার বুঝি হিরো আলম? সাথে সাথে মাটি ভরকে গেল। এক লাফ দিয়ে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে দিয়ে নিজেকে ঠিকঠাক করে নিল মাটি। তারপর চোখ বন্ধ করে মাটি বলে উঠল, আল্লাহ গো, তুমি এই বজ্জারটার সামনে আমার মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিলে। আর কি দোষ দেই তোমার? সব দোষ তো আমার। আমি কেন গান গাইতে গেলাম? ছি ছি ছি, সব শুনে ফেললো হারামিটা। কিন্তু এই অসভ্যটা আমার রুমে কি করছে? বলেই ফট করে চোখ খুলে পেছনে ঘুরে দরজার দিকে তাকালো। দেখতে পেল মাহিদ দরজায় হেলান দিয়ে মিটিমিটি হাসছে আর একটু পরপর বাদাম ছুলে একটা একটা করে মুখে পুড়ছে। মাটি বলে উঠল, আপনি এখানে কি করছেন? বলেছি না আমি আপনার সামনে যাব না, কখনোই যাব না। যা করেছি সরি, ভুল হয়েছে। এখন এখান থেকে রাস্তা মাপেন। মাহিদ ভ্রু কুচকে ঠোঁট দুটো আফসোসের সুরে বলে উঠল, তাই মাটি, কিন্তু আমি তো তোমার পেছন ছাড়ছি না। আমাকে যতটুকু জ্বালিয়েছ আমি সেটার উসুল মাসুল দুটোই নিব। মাটি বিরক্ত হয়ে বলে উঠল, এ সরেন তো, কই থেকে আসছে? যান সরেন। আর আমার নাম জানলেন কি করে? আর নামটা জানা কোনো ব্যাপার না। মাহিদ দরজায় এক পা দিয়ে আটকে বলে উঠল, শুধু নাম না, আমি সবই জানি। কিভাবে এই বাড়িতে কি সিচুয়েশনে থেকেছো সেটাও জানি। এখন বলো তো পিচ্ছি, কই যাও এত সেজে গুজে? মাটি চোখ বড় বড় করে বলে উঠল, আরে দরজা আটকে দাঁড়ালেন কেন? সরুন তো, আমি প্রাইভেটে যাব। সরুন সরুন। কোন টিচার, কই থাকে, আমি সব ডিটেলস বলো। মাটি ভেঙচি কেটে বলে উঠল, আপনাকে বলতে যাব কোন দুঃখে? আপনি না জায়গা দিলে আমি আপনার ওপর দিয়ে যাব। ঢং। এই বলে মাটি মাহিদের সামনে এসে দাঁড়ালো। মাহিদের পায়ের উপর দিয়ে যেতে নিল। মাহিদ খপ করে মাটির ওড়না ধরে ফেললো। এক টানে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। মাটি দৌড়ে যেতে নিলে খপ করে মাটির হাত ধরে ফেললো। হাত টেনে রুমের ভিতর নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। এদিকে মাটি হতভম্ব হয়ে গেল মাহিদের এহেন কাণ্ডে। মাহিদ রেগে ফুলে আছে। মাহিদ ফট করে মাটির গাল চেপে ধরে বলে উঠল, আমার ওপর দিয়ে যেতে চাও? এত বড় সাহস? আমার চেয়ে ঘাড়তেরা সাজতে চাও? কি জিজ্ঞেস করছিলাম বলো, বলো বলছি। মাটি ভয়ে ভয়ে গড়গড় করে সব বলে দিল। মাহিদ মাটিকে ছেড়ে ফোন বের করে কাউকে ফোন দিতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো দোস্ত, বল। আতিক শোন, সামনের পড়ায় ফারুক মাস্টারের ছেলে ইয়াসিরকে চিনিস? সেই ছেলেটা প্রাইভেট টিউটর হিসেবে কেমন, খোঁজ নিয়ে জানাতো। ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল, খোঁজ নিতে হবে না, আমি ভালো মতোই চিনি একে। ভালোই পড়ায়, তবে সুন্দরী মেয়ে দেখলে কন্ট্রোল করতে পারে না। প্রেমের ফাঁদে ফেলে যা হওয়ার হয়, বুঝছিস না? শুনেছি একটা মেয়ে নাকি আত্মহত্যাও করেছে। বুঝছি, থ্যাঙ্কস ব্রো। ইটস ওকে। এই বলে কল কেটে দিল মাহিদ। তারপর কপাল কুঁচকে মাটির দিকে তাকালো। মাটি জড়সড় হয়ে খাটের এক কোণায় দাঁড়িয়ে রইল। মাহিদ মাটির উদ্দেশ্যে বলে উঠল, শুনেছ এখন আমার উপর ডিঙিয়ে তো যেতে নিচ্ছিলে। মাটি রাগ করে বলে উঠল, শুনছি, ঠিক আছে। আমি প্রাইভেটও পড়বো না, বাড়িতেও পড়বো না, ক্লাসেও যাব না, ফেল করে বসে থাকবো। বলেই মাটি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। এখন আমার কি হবে? জীবনেও আর কলেজ উঠতে পারবো না। ভার্সিটিতে তো পড়ার স্বপ্নই রয়ে যাবে। হয়েছে, আর নেখা কান্না করতে হবে না, ফেইলও করা লাগবে না। কেমন যে পড়াটু বলি, আজ তার প্রমাণ হবে। রাতে বই নিয়ে বসবে, আমি পড়াতে আসবো। এই বলে মাহিদ চলে গেল। এদিকে মাটি রেগে বলে উঠল, আমার ছাতার মাথা পড়াবে? ইস, আমার বাইরে বেরোনো আর হলো না। এই সুযোগে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতাম। ধ্যাত। এই বলে রেগে মাটি বিছানায় বসে পড়ল। এদিকে মেঘা জারিনদের বাসায় পৌঁছে গেল। জারিনের কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট নোট নিয়ে জারিনের সাথে কিছু কথা বলে বিদায় জানিয়ে মেঘা চলে যেতে নিল। জারিনদের ঘর থেকে উঠোনে বেরোতে জারিনের মা মেঘাকে ডেকে বলে উঠল, চলে যাচ্ছিস মেঘা? কিছু খেয়ে যা। মেঘা না সূচক মাথা নাড়িয়ে বলে উঠল, কাকি আজ না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চাচি খুঁজছে হয়তো, বাসায় কিছু কাজ আছে, এখন যেতে হবে। জারিনের মা বলে উঠল, ঠিক আছে, আরেকদিন আসিস। আচ্ছা। বলে ওদের থেকে বিদায় জানিয়ে চলে গেল। গ্রামের মেঠোপথ পেরিয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার সময় মেঘা আলিফা তিশাকে দেখতে পেল। একসাথে ওদের দেখতে পেয়ে মেঘা থমকে দাঁড়ালো। না চাইতেও ওদের সামনে পড়ে গেল। এদিকে আলিফ মেঘাকে দেখে রীতিমতো একটা শখ খেলো। আজকে মেঘার সাজ পোশাক ভিন্ন। যে মেঘার জামা কাপড় নেই বলে মায়ের পুরাতন শাড়ি পরে থাকতো, আয়েশার বড় বোনের ব্যবহার করা 3 পিস পরতো। মাথায় সবসময় ওড়না দিয়ে রাখতো, গায়ের কাপড় থাকতো ও সেলাই করা। সেই মেঘা আজ গোলাপি রঙের নতুন 3 পিস পরে আছে। 3 পিসে ছোট ছোট পাথর দিয়ে কাজ করা চুলগুলো আর
খোলামেলা। মুক্ত বাতাস যেন মেঘার হাঁটু অবধি চুল নিয়ে খেলা করছে। সদ্য গোসল করে আসায় যেন মেঘার গায়ের রং ভীষণ গ্লো করছে। এক নেশা ধরার মতো আলিফকে যেন টানছে। এভাবে হা করে তাকিয়ে থাকে মেঘা আলিফের ভাবমূর্তি বুঝতে পারল। এই পোশাকটা জেঠি দিয়েছিল, সেটাই আজ পরেছে মেঘা। মেঘা আলিফ আর তিশার পাশ কেটে যেতে নিলে আলিফ বলে উঠল, আগের থেকে তোকে সুন্দর লাগছে মেঘ, এত সুন্দর তুই। মেঘা রেগে বলে উঠল, নিজের পাশে বউ রেখে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকা এবং প্রশংসা করা বেহায়াপনা ছাড়া তো আর কিছুই না। পাশ থেকে তিশা রেগে বলে উঠল, আলিফ, কি বলছো তুমি এইসব? এটা তোমার সেই এক্স না? এখন দেখেই প্রেম উতলিয়ে উঠেছে। আলিফ থতমত খেয়ে বলতে লাগলো, তোমায় কে বলেছে? তোমার ছোট বোন বলেছে এবং পিকও দেখিয়েছে। এসব কি আলিফ? এদিকে ঘৃণায় শরীর রিরি করে উঠল মেঘার। এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে এদের চেহারা দেখতে চায় না মেঘা, তাই হেঁটে সাঁকোর কাছে চলে আসলো। জারিনদের বাসায় যেতে পথিমধ্যেই সাঁকোটা পড়ে। পিছন থেকে তিশা বলে উঠল, এই মেয়ে, খবরদার আমার জামাইয়ের সামনে আসবে না। লজ্জা থাকলে আজকে এই মুখ দেখাতে আসতে না। এবার শরীরে আগুন ধরে গেল মেঘার। মেঘা বাসের সাঁকোতে পা রেখে বলে উঠল, লজ্জা আপনাদের থাকা উচিত। এত লজ্জাবতী নারী এবং চরিত্রবান পুরুষ, এমন চরিত্রবান পুরুষকে ঘর থেকে বের কেন হন? অন্য চেহারা দেখে নির্লজ্জের মতো কথা বলে আবার। তিশা রেগে বলে উঠল, কি বললে? আমার জামাই ক্যারেক্টারলেস? এই বলে বাসের সাঁকো যে ঝাঁকি দিয়ে বলে উঠল। পারে এসে কথা বলো। মেঘা তাল সামলাতে না পেরে হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে পানিতে পড়ে যায়। সাথে সাথে আলিফ তিশাকে বলে উঠল, কি করলে? এখন গ্রামবাসী জড়ো হলো, সমস্যা হবে, চলো এখান থেকে। এই বলে আলিফ তিশাকে নিয়ে জায়গা ত্যাগ করলো। এক পিচ্চি আম গাছে বসে সবকিছুই দেখছিল। মেঘাকে পানিতে পড়ে যেতে দেখে পিচ্চি ছেলেটা লাফ দিয়ে গাছ থেকে নামলো। নেমে এক দৌড়ে স্কুল ঘরের মাঠের দিকে। সেখানে পাড়ার ছেলেমেয়েরা আছে। এদিকে মেহমিদ ছোটবেলার বন্ধুদের পেয়ে স্কুলের মাঠে এলো। মেহমিদকে জোর করে লুঙ্গি পরানো হলো। অনেকদিন পর লুঙ্গি পরে আনিজি লাগতে শুরু হলো মেহমিদের এক বন্ধু বলে উঠল, নে বেটা, এবার লুঙ্গি পরে আমাদের সাথে ফুটবল খেলে জিতে দেখা, দেখি তোর কেমন পাওয়ার। আরেকজন বলে উঠল, খুব তো তখন প্যান্ট শার্ট পরে দৌড়ে আমাদের ছাড়িয়ে দিলে, এখন ঠেলা সামলা। মেহমিদ রাখিলের পিঠে একটা ঘুষি মেরে বলে উঠল, তাহলে হয়ে যাক। এই মেহমিদ পারে না এমন কিছুই নেই। তখন এক পিচ্চি দৌড়ে এসে বলে উঠল, মেহমেদ ভাইয়া, মেঘাপু পানিতে পড়েছে। খ্যাতপাড়ের মরা গাংটা আছে না, ওইখানে। মেঘাপা তো সাঁতার জানে না। শুনে মেহমিদের হুশ উড়ে গেল। লুঙ্গিটা কাছা মেরে এক দৌড়ে। দিকে মেঘা পানিতে হাবুডুবু খাচ্ছে। কোনো রকম সাঁকোর বাঁশটা ধরে ঝুলে আছে। ভীষণ কষ্ট হচ্ছে মেঘার। আর বাঁশের খুঁটি ধরে থাকতে পারছে না। মেঘা আম্মাগো বলে কান্না করে দিল। দূর থেকে মেহমিদকে দৌড়ে আসতে দেখে মেঘা হাত দিয়ে ইশারা করে মেহমিদ ভাই বলে চিৎকার দিয়ে উঠল। সাথে সাথেই হাত ছুটে পানির নিচে তলিয়ে গেল মেঘা। তখনই মেহমিদ পানিতে ঝাঁপ দিয়ে মেঘার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে পানির উপরে তুলে আনলো। কোনো রকম সাঁতরে পাড়ে এসে মেঘাকে মাটিতে শুইয়ে দিল। জর্জেট ওড়নাটা পানির মধ্যে হারিয়ে গেছে, তাই মেহমিদ নিজের গামছা মেঘার শরীরে পেঁচিয়ে দিল। মেহমিদ মেঘার পেটে জোরে চাপ দিতে মেঘার মুখ দিয়ে সমস্ত পানি বের হয়ে গেল। আস্তে আস্তে মেঘার জ্ঞান ফিরলে মেহমিদকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেহমিদ মেঘাকে কোলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেহমিদ কোলে করে মেঘাকে বাসায় নিয়ে এলো। সকলের সামনে দিয়ে সিঁড়ি বেয়ে মেঘাকে উপরে তুলে নিয়ে গেল। মেহমিদের মা বাবা উঠানে চেয়ারে বসে চা খাচ্ছিল। ওদের এই অবস্থা দেখে বলে উঠল, মেঘার কি হলো? আর ওরা দুজনে কাক ভেজা হয়ে আছে কেন? পেছন পেছন মেহমিদের এক বন্ধু আর পাড়ার ছেলেমেয়েরা এসে মেঘাদের বাড়ি এসে জড়ো হলো। মেহমিদের বন্ধু রাখিল বলে উঠল, ফুপু মেঘা পানিতে পড়ে গিয়েছে, মেহমিদ সেখান থেকে ওকে তুলে নিয়ে এসেছে। এখন আমরা আসছি ফুপু, এই চল এখান থেকে। এই বলে রাখিল দলবল নিয়ে চলে গেল। মেহমিদের বাবা মা দৌড়ে উপরে চলে গেল। রাহিমা বেগম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল আর মনে মনে বলতে লাগলো, এদের নেকামো দেখলে আর সহ্য হয় না। পানিতে পড়লি তো পড়লি, বেঁচে ফিরলি কেন? ভেসে কোথাও চলে যেতে পারলি না? যত জ্বালা আমার, ভেসে ভেসে আমার ঘাড়ে এসে পড়লি। এই বলে রাহিমা বেগম রান্নাঘরে চলে গেল মেঘার জন্য গরম গরম আদা চা নিয়ে আনতে। একটু দেখভাল না করলে ওরা আবার সন্দেহ করবে। ঘরে বসে গল্পের বই পড়ছিল মাটি। তখনই ভেজা অবস্থায় মেঘাকে মাহিদের কোলে দেখে মাটি চমকে উঠল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে উত্তেজিত হয়ে বলে উঠল, এই আপু, তুই কি নদীতে পড়ে গিয়েছিলি? হায় সর্বনাশ, তুই তো সাঁতার জানিস না, কিভাবে পড়লি? মেহমিদ বলে উঠল, পরে প্রশ্ন করো, এখনো শরীরে ড্রেস চেঞ্জ করে দাও, চুলগুলো মুছে দাও,
আমি ততক্ষণে চেঞ্জ করে আসছি। মেহমিদ চলে যেতেই মাটি দরজা লাগিয়ে মেঘার ড্রেস চেঞ্জ করে দিল। ড্রেস চেঞ্জ করে মেঘার চুল মুছতে মুছতে মাটি সন্দেহের দৃষ্টিতে বলে উঠল, কি করে পড়লি? মেঘা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাটিকে সব খুলে বলল। সাথে সাথে মাটি রেগে ফায়ার। মাটি ওড়না কোমরে গুজে বলে উঠল, ওই হারামজাদার বউয়ের এত বড় সাহস আমার বোনকে পানিতে ফেলে দেয়। ওকে তো আজ আমি ওর চুল ছিঁড়েই ফেলবো। এই বলে মাটি যেতে নিলে মেঘা তাড়াতাড়ি করে মাটির হাত ধরে বিছানায় বসিয়ে বলে উঠল, উফ মাটি, এমনিতেই আমার এখন শরীরটা ভালো লাগছে না। এভাবে এত কিছু করলে লোক জানাজানি হবে, তাতে আমাদেরই সম্মানহানি হবে। না না, মান ইজ্জতের ব্যাপার, বাদ দিয়ে এসব। এখন বললি তাই চুপ করে গেলাম, কিন্তু আমি যদি এই ব্যাপারটার প্রতিশোধ না নিছি, আমার নামও মাটি না। তখনই কেউ দরজার কড়া নাড়ল। মাটি আসছি বলে দরজা খুলে দিল। মেহমিদের মা বাবা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কিভাবে পানিতে পড়ি মা? ওই পা পিছলে পড়ে গিয়েছিলাম। একটু সাবধানে চলাফেরা করবি তো। আজ যদি তোর কিছু হয়ে যেত, শুনেছি তুই নাকি সাঁতার জানিস না। এগুলো ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আর এরকম করবি না, সাথে কাউকে নিয়ে বাসা থেকে বের হবি, বুঝলি? ধুর, তুমি আর ওসব নিয়ে চিন্তা করো না তো জেঠিমণি, আমার কিছু হয়নি। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ঠিক আছি। আর অযথা চিন্তা করে শরীর খারাপ করো না, তাহলে আমাদের দেখবে কে? ঠিক আছে, তবে আমার ওয়াদা রইল পরের বার কাউকে সাথে নিয়ে বের হবি। নিজের খেয়াল রাখবি। এখন আমরা চলি, তুই রেস্ট নে। এই বলে শায়লা বেগম মোশাররফ হোসেনকে নিয়ে চলে গেলেন। ওরা চলে যেতে মেঘা কপাল কুঁচকে মাটির দিকে তাকালো। মাটি মুখ বাঁকা করে বলে উঠল, কি ওভাবে পুলিশের মতো আমার দিক তাকিয়ে আছো কেন? এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি চোর। মনে হচ্ছে আমি এক রাজার ধন দৌলত চুরি করে এনেছি, আর এখন ধরা পড়েছি। চোর বলে ভুল হবে, তোকে ডাকাত বলা উচিত। শুধু পড়া চুরি করার ধান্দা, তাই না? এখন তো প্রাইভেটে থাকার কথা তোর। মাটি কপাল চাপড়ে বলে উঠল, সবই কপাল আমার। এই বেটা ইবলিশ বজ্জাত অভদ্রটা আমাকে যেতে দেয়নি। উনি নাকি আমাকে আজ থেকে প্রাইভেট পড়াবে। সুন্দর করে তার কোনো ফ্রেন্ডের কাছে কল দিল। সে বলল ওই মাস্টার নাকি চরিত্রহীন। ব্যাস, সেই মাস্টারের জবটা গায়ে পড়ে উনি গিয়ে নিয়ে নিলেন। বাদরের মতো আমার পেছনে লাগছে কেন, এই মাত্রই অসভ্যটা জানে। আমি বলে দিলাম আপু, আমি ম্যাট্রিকে ফেল করব, তবুও ওই মাহিদদের কাছে পড়বো না। কি তার ধমক, একেবারে কথায় কথায় ধমক, উঠতে বসতে ধমক। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় এদের ধমকের ড্রামের মাঝেই চুবাই। এক নিঃশ্বাসে কথা বলে থামলো মাটি। পেছন থেকে মাহিদ জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে উঠল, এই নিন রাজকুমারী, আপনি হাঁপিয়ে গেছেন, একটু পানি খেয়ে আবার শুরু করুন। আপনার মনের সব জাল আমার উপর মিটিয়ে ফেলুন। এদিকে মেঘা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। মাটি মাহিদের কথায় যেন আকাশ থেকে পড়লো। সাথে সাথে পেছনে ঘুরে দু কদম সরে গেল। মাহিদ বলে উঠল, কি পিছুচ্ছেন কেন? হাসুন, আমাকে ধমক দিন। পাশ থেকে মেঘা বলে উঠল, ছাড়ুন তো মাহিদ ভাই, বসুন, ও একটু এইরকমই। মাহিদ মাটির দিকে থেকে নজর সরিয়ে মেঘার দিকে তাকিয়ে বলে উঠল, এবার বলো তো, তুমি কি করে পানিতে পড়ে গেলে? আমি এইমাত্র বাসায় ফিরলাম, ফিরে শুনতে পেলাম তুমি নাকি পানিতে আজ ডুবতে বসেছিলে। আসলে মাহিদ ভাই তেমন কিছুই না, শুধু একটা অ্যাক্সিডেন্ট। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, হ্যাঁ, ছোট্ট একটা দুর্ঘটনাই, কিন্তু সারা জীবনের কান্না। পরের বার থেকে একটু সাবধানে চলাফেরা করবে। মেঘা মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দিল। মাহিদ বলে উঠল, আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, এই পুচকিটাকে সন্ধ্যার মাগরিবের পর আমার রুমে পাঠিয়ে দিও। মাটি পাশ থেকে বলে উঠল, এই জীবনেও আমি যাব না, পড়বো না আমি আপনার কাছে। সোজা কথায় না গেলে পিটিয়ে নিয়ে যাব। বড় হয়েছ, ছোট বাচ্চা নাও, তোমাকে বুঝিয়ে আদর করে কথা শোনাতে হবে। কথা না শুনলে সেই ব্যবস্থা আমার জানা আছে। এই বলে মাহিদ চলে গেল। মাটি রেগে মেঘাকে বলে উঠল, দেখলি তো আপু কিরকম করে। আমি ওই মাহিদদার কাছে পড়বো না। আর তুই ভাই ডাকিস কেন? তোর চেয়ে বড় নাকি? দেখে তো সেম এজ মনে হয়। মেঘা ভ্রু কুঁচকে বলে উঠল, কি বেয়াদবি করছিস মাটি? মাহিদ ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার। আর তুই এভাবে বলবি না, যা বলে শুনবি। মাটি রেগে বলে উঠল, তুমি শোনো, তোমার কলিজার ভাই হতে পারে, কিন্তু আমি চিনি না। আর কথা শোনা তো দূরে থাক। ধ্যাত বলেই মাটি রেগে সেখান থেকে চলে গেল। মাটি চলে যেতেই রাহিমা বেগম চা নিয়ে মেঘার রুমে প্রবেশ করলো। চাচিকে চা হাতে আসতে দেখে মেঘা উঠে দাঁড়ালো। মেঘা বলে উঠল, চাচি আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? রাহিমা বেগম কপাল কুঁচকে বলে উঠল, বয়ে গেছে। আমার চা খেয়ে আমাকে উদ্ধার কর।
নয়তো আবার ঠান্ডা লাগবে, তারপর সেই ঠান্ডা অজুহাত দিয়ে 1 সপ্তাহ বিছানায় বসে খাবি। তা আর হবে না, কালকেই আমার বড় মেয়ে আসছে। দরজার ওপাশ থেকে মেহমিদ বলে উঠল। তাই কাকিয়া, ভালো তো, আসুক। রাহিমা বেগম থতমত খেয়ে গেলেন, কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো রকম তোতলিয়ে বলে উঠল, আমার বড় মেয়ে তো আজকে মেঘের পানিতে পড়ে যাওয়া নিয়ে ভীষণ চিন্তিত হয়ে গিয়েছিল। সেটা সইতে না পেরে কালই চলে আসছে। মেঘকে দেখতে ভীষণ ভালোবাসে তো। না, মেঘ আদা দিয়ে চা করে এনেছি, 1 চুমুক সবটা শেষ করে ফেল, তাহলে আর ঠান্ডা লাগবে না। আমি এবার যাই, হাতে অনেক কাজ আছে। এই বলে রাহিমা বেগম চলে গেলেন। রাহিমা বেগম চলে যেতেই মেহমিদের এসে মেঘার কপালে হাত দিয়ে চেক করলো শরীরে জ্বর টর এলো কিনা। মেহমিদের হাতের স্পর্শ পেতে মেঘা কেঁপে উঠল। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল, লাল আভা ছড়াচ্ছে আকাশে। সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান দিল। মেঘা মাটিকে কান ধরে উঁচু করিয়ে এনে 2 বোন মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে মেঘা মাটিকে জোর করে পাঠিয়ে দিল মেহিদের রুমে। মাটি ভয়ে ভয়ে মাহিদের রুমে প্রবেশ করতেই জোরে চিৎকার করে উঠল। সাথে সাথে মাহিদ ধমক মারল। মাহিদের ধমকে মাটি চুপসে গেল। মাহিদ বলে উঠল, এভাবে গরুর মতো চিৎকার করে উঠলে কেন? মাটি তোতলিয়ে বলে উঠল, আপনার গায়ের জামা কই? মাহিদ আফসোসের সুরে বলে উঠল, পিচ্ছি যে পিচ্ছি, দেখছো না শার্ট ইস্ত্রি করে রাখছি। বলে একটা টি শার্ট গায়ে দিয়ে মাটিকে বসতে বলে বাইরে চলে গেল। একটু পর একটা বেত নিয়ে এসে মাহিদ বলে উঠল, বই বের করো। মাটি তোতলিয়ে বলে উঠল, এটা কিসের জন্য? এটা মহামারীর ঔষধ, কথা না বলে বই খোলো। মাটি মনে মনে 101টা গালি দিয়ে বই বের করলো। তখনই আয়েশা এসে বলে উঠল, মাহিদ ভাই, আমিও পড়বো। মাহিদ ভ্রু কুচকে বলে উঠল, যা বই নিয়ে আয়। আয়েশা বই নিয়ে এসে মাটির পাশে বসলো। ততক্ষণে মাহিদ মাটিকে একটা ম্যাথ করতে দিল। মাটি খাতা কলম বের করে বসে বসে বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর কলম কামড়াচ্ছে। মাহিদ ভ্রু কুচকে বলে উঠল, কি সমস্যা মাটি? কি করতে বলেছি তোমাকে? মাটি অসহায় ফেস বানিয়ে বলল, আমি গণিতের গও বুঝি না, আর আপনি আমাকে কি করতে দিয়েছেন? মাহিদ ভ্রু কুচকে বলে উঠল, তখন যখন জিজ্ঞেস করলাম এইগুলো পড়ো কিনা, তখন বললা কেন এই মাটি পড়ে না, এমন কিছুই নেই, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। খাতা কলম এদিকে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। মাটি মনে মনে বলতে লাগলো, আমাকে পড়ানোর শখ একেবারে মিটিয়ে দেব, এমন জ্বালান জ্বালাবো, নেক্সট টাইম আমাকে পড়াতে গেলে 2 বার ভাববে মিস্টার মাহিদ। মাহিদ ভ্রু কুচকে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, মাটি বি সিরিয়াস, এদিকে ফোকাস করো। মাটি তারপর মাহিদের দিকে মনোযোগ দিল। মাহিদ সুন্দর মতো ম্যাথটা বুঝিয়ে দিল। মাহিদ যখন সুন্দর করে পড়াচ্ছিল তখন মাটি মাহিদকে ভালো মতো খেয়াল করলো। মনোযোগ দিয়ে মাহিদের কথা বলার ভঙ্গি স্টাইল দেখে মাটির কিশোরী মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। মাটির ধ্যান ভাঙলো মাহিদের ধমকে। মাহিদ বলতে লাগলো, এই মেয়ে এতক্ষণ যাবৎ যা বুঝিয়েছি দিয়েছি, আচ্ছা এই মেয়ে এতক্ষণ যাবৎ যা বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছো কিছু, নাকি হুদাই তাকিয়েছিলে? আয়েশা আর মাটি মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর মাহিদ ওদেরকে কিছু ম্যাথ করতে দিয়ে নিচে চলে গেল। এদিকে কোমরে ওড়না গুজে রান্নাঘরে রুটি ভাজতে ব্যস্ত মেঘা। গরমে চুলার তাপে ঘেমে একাকার। তখনই মেহমিদ সিঁড়ি বেয়ে আসার সময় মেঘাকে রান্নাঘরে দেখে মেহমিদের রাগে চোয়াল শক্ত হয়ে গেল। মেহমিদ চিৎকার করে বলে উঠল, আম্মা, আম্মা। মেহমিদের চিৎকারে মেঘা রান্নাঘর থেকে ছুটে এলো। মেঘা চিন্তিত সুরে বলে উঠল, কিছু লাগবে মেহমিদ ভাই? মেহমিদ ঝাড়ি মেরে বলে উঠল, চুপ, একদম চুপ। বারণ করেছি না তুমি রান্নাঘরে আসতে? কেন এসছো? মেহমিদের ঝাড়ি খেয়ে মেঘা চুপসে গেল। তখনই শায়লা বেগম, মোশাররফ হোসেন, রহিমা বেগম সকলে উঠানে এসে উপস্থিত। শায়লা বেগম বলে উঠলেন, কি হয়েছে মাহমিদ, এভাবে চিৎকার শুরু করেছিস কেন? মেহমিদ রেগে বলে উঠল, মেঘা রান্নাঘরে কেন? আজ ওর উপর দিয়ে কি গেছে সেটা তোমরা জানো না? বাসায় কি কাজে লোকের অভাব? রান্না করার জন্য আর কোনো লোক নেই? মাহিদ বলে উঠল, ঠিকই তো মেঘা, তুমি রান্নাঘরে কি করছো? সামনে না তোমার ইয়ার চেঞ্জ? তখনই মাহিদ খেয়াল করলো বারান্দার রেলিং এ দাঁড়িয়ে আছে মাটি আর আয়েশা। মাহিদ চোখে ইশারা করে ভেতরে চলে যেতে আয়েশা আর মাটি মাফিদের ইশারায় রুমে চলে যায়। শায়লা বেগম রাহিমার উদ্দেশ্যে বলে উঠল, রাহিমা, আমি তোমাকে বলেছিলাম না যে রান্না বান্না আমি করব, তখন বললে পাশের বাসার সাথীকে নিয়ে তুমি সবটা সামলে নেবে। এখন এসব কি? রাহিমা বেগম বিনা সংকোচে বলে উঠল, কি আবার? সাথীর ছেলে অসুস্থ, আমার কোমরে আজ ভীষণ ব্যথা ছিল বিকেল থেকে, তাই মেঘকে বলেছি আজ রান্নাটা করে নিতে। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল শুনি?
তা তুই আমাকে বলতে পারতি, আমি সবটা দেখে নিতাম। বুঝলাম না, সামান্য রান্নাই তো। আর মেহমিদ, তোমার এত মেঘের জন্য দরদ কিসের শুনি? মেঘের সাথে তোমার কিসের এত ঘনিষ্ঠতা সত্যি করে বলো তো? তুমি তো এত জুয়েন পোলা, সে একটা যুবতী মেয়ে, আর তোমরা যা শুরু করেছো গ্রামের লোকেরা তাতে মন্দ বলতে শুরু করেছে। রাহিমা বেগমের কথায় সবাই থমথমে হয়ে গেল। মেঘার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেহমিদ রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাহিমা বেগম কি মিন করে কি ইঙ্গিত করতে চাইছে তা বুঝতে কারো বাকি নেই। শায়লা বেগম থমথমে কণ্ঠে বলে উঠল, মেহমিদের বাপ, তোমার না অফিসে জরুরি কোনো মিটিং আছে? আমরা কালকেই ঢাকায় ব্যাক করব। মেহমিদ, মাহিদ, তোমরা লাগেজ গুছিয়ে রেখো। মেহমিদ পেছন থেকে বলে উঠল, আমাদের সাথে মাটি আর মেঘাকে সাথে নিয়ে যাব। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। বললেই হলো? এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছি আমি, এখন থেকে এক পাও যেতে দেব না আমি। মেহমিদ, অবুঝের মতো কথা বলে না। মাটির সামনে পরীক্ষা, ওর রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওদের পরীক্ষা শেষ হোক, তারপর এখন কিছু বলার দরকার নেই। এই বলে শায়লা বেগম চলে গেলেন। মেঘা কান্না করতে করতে রান্নাঘরে চলে গেল। মেহমিদ রান্নাঘর থেকে মেঘাকে হ্যাচকা টান দিয়ে বের করে আনলো। তারপর মেহমিদ বলে উঠল, রান্নাঘরে যাও নিয়ে দেখলেন না কত কি হলো? এরপরও কেন রান্নাঘরে গেলে? মেঘা রেগে গিয়ে বলে উঠল, হাত ছাড়ুন আমার মেহমেদ ভাই, কেন এমন করলেন? আমি আমার মতো ঠিক আছি, কেন দয়া দেখাতে আসেন? দেখলেন তো আমার নামে আপনার নামে কত সব অপবাদ উঠলো। এবার দয়া করে আপনি আমার সামনে আসবেন না, আমি কোথাও যাব না। সাথে সাথে রাহিমা বেগম বললেন, মেঘ কোথাও যাবে না। ও সব ঢাকা গিয়ে মেয়ে মানুষ কত কি করে, আর ঢাকা গেলে আমি ছাদের তলা দুটো বিয়ের উপযুক্ত মেয়ে মানুষ নিয়ে গেলে লোকে কত কি বলবে। ছি ছি ছি। মেঘা সহ্য করতে না পেরে ঘরের দিকে দিল দৌড়। পেছন থেকে মেহমিদের কণ্ঠ ভেসে আসছে। মেহমিদ বলছে, দরকার হলে বিয়ে করে মেঘাকে এখান থেকে তুলে নিয়ে যাব, দেখি কে ঠেকায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেহমিদের এমন কথা মেঘার কানে ভেসে আসতে থেমে গেল। মেঘা চমকে মেহমিদের দিকে তাকালো। দেখতে পেল মেহমিদ শান্ত দৃষ্টিতে উপরে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা সেই চোখে কি দেখলো কে জানে। শরীরে এক অজানা কাঁপন ধরে গেল। এক মুহূর্ত দেরি না করে মেঘা নিজের ঘরে চলে গেল। এদিকে মাটির ভীষণ মন খারাপ। মাহিদ যে অঙ্ক করতে দিয়েছিল মাটি সেটা সঠিকভাবে সবগুলো কমপ্লিট করে ফেলেছে। মাহিদ খাতা দেখে বলে উঠল, ভেরি গুড। আজকে তো শান্ত লাগছে ম্যাডামকে। কি ব্যাপার, বড় হয়ে গেছেন নাকি? বলেই আর চোখে তাকালো মাটির দিকে। এদিকে আয়েশা ঘুমে ঢুলু ঢুলু হয়ে ঝুলছে। মাহিদ ভাই, আমি আসি। বলে আয়েশা চলে গেল। মাটি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাকেও আজ শান্ত লাগছে। আপনিও কি বড় হয়ে গেছেন মাহিদ ভাই? মাহিদ কিঞ্চিত ভ্রু কুঁচকালো, তারপর বলে উঠল, এত কঠিন কথা বুঝি না। তোমার চোখে আমি ছোট্ট ছিলাম কবে? সহজ করে বলছি, আপনারা কালকে চলে যাবেন না মাহিদ ভাই? চলে গেলেই ভালো। চলে গেলেই ভালো। তোমায় কেউ জ্বালাবে না, পড়ায় চাপ দিবে না, সবাই ভালো থাকবে। আর টেনশন নিও না, তোমার জন্য একটা টিচার রেখে দিয়ে যাব, তো আর মেট্রিকে ফেল করবে না। মাটি এবার রেগে বলে উঠল, না 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 না, আমি আপনার কাছেই পড়বো। আমি যে আপনার শাসনে অভ্যস্ত, কি করে সেই বাজে অভ্যাস চেঞ্জ করি আমি কিচ্ছু জানি না। আমি আপনার সাথেই থাকবো। মাটি বাচ্চামোর মতো আচরণ করতে করতে নিজেই জানে না সে কি বলে ফেলেছে। মাহির চোখ দুটো বড় বড় করে বলে উঠল, কি বললা? মাটি শুকনো একটা ঢোক গিলে বলল, আমারে সাইরা যায়েন না মাহিদ ভাই। মাহির চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলে উঠল, ঘরে যাও মাটি, তোমার পড়া শেষ, এখন ঘুমাতে যাও। মাটি মন খারাপ করে এক বুক দুঃখ নিয়ে বই ফেলে দৌড়ে চলে গেল। মাহিদ মাটির যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতে কেউ না খেয়ে ঘুমিয়ে পড়লো। শুধু ঘুম নেই মেহমিদের চোখে। সে কেন এমনটা বললো জানে না। রাগের বশে কি বলে ফেলেছে মেহমিদের হুঁশ ছিল না। মেহমিদ এত কিছু জানে না, শুধু জানে যেভাবেই হোক এখান থেকে মেঘাকে যে করেই হোক নিয়ে যাবে, আপোষে নয়তো ছিনিয়ে। রাতের অন্ধকার কেটে সকাল হতেই উঠান ঝাড় দেওয়ার শব্দ, রাস্তাঘাটে সাইকেলের হর্ন, পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙল মেঘার। ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 7:30 বাজে। মেঘা ধরফড়িয়ে উঠে বসে দেখতে পেল মাটি হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মেঘা বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে মাটিকে ডেকে নিচে চলে গেল। মাটি ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসতেই পর মুহূর্তে মনে পড়ল আজকে তো মাহিদরা চলে যাবে। তারপর মাটি ফট করে উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘা নিচে গিয়ে দেখতে পেল বাড়ির সবাই উঠে পড়েছে। উঠোনে চেয়ার পেতে বসে কি যেন আলোচনা করছে। মেঘা কৌতূহলী চোখে ওদের দিকে তাকিয়ে রাহিমা বেগমের কাছে গিয়ে বলতে লাগলো, চাচি আজ কি রান্না করব? রাহিমা বেগম ভ্রু কুচকে এক পলক মেঘার দিকে তাকিয়ে বলে উঠল, আজকে তো রান্না করতে হবে না, বরং এখন অনুর রুমটা গুছিয়ে দিয়ে
এসে ফ্রিজ থেকে মাংস পোটলা বের করে ভিজিয়ে রাখ, আর থালা বাসনগুলো পুকুর পাড় থেকে মেজে নিয়ে আয়, তারপর মশলা বেটে দিস। যা যা, দেরি করিস না। অনুর আসার কথা শুনে মেঘা কিছুটা চমকে উঠল, তার চাইতে বেশি ভয়ই লাগছে। মেঘা আচ্ছা বলে উপরে চলে গেল। উপরে যাওয়ার সময় মেহমিদের সামনে পড়ল। মেহমিদ ভ্রুকুচকে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা মেহমিদের দিকে থেকে চোখ সরিয়ে পাশ কেটে উপরে চলে গেল। মেহমিদ কিছু না বলে নিচে চলে এলো। মেহমিদ নিচে এসে আনোয়ার হোসেনের পাশে চেয়ার টেনে বসলো। তখনই ওদের কথোপকথন শুনতে পেল। আনোয়ার হোসেন বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।